কতটা চরিত্রহীন হলে একটা মেয়ে কোনো ছেলেকে তার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয়? লজ্জা করে না তোমার? রাগে ফেটে পড়ে বলল আরশাদ। মেহরিন থেমে থেমে বলল, আপনি তো কত মেয়েকেই রোজ রাতে আপনার বেডে জায়গা দেন। আজ রাতের জন্য সেই জায়গাটা আমি চেয়েছি। অনেক বড় অন্যায় কি করে ফেলেছি? আরশাদের চোখে মুখে রাগ দৃশ্যমান হয়ে প্রকাশ পেতে শুরু করেছে। রেগে গেলে তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। কপালের রগ স্পষ্ট ফুটে ওঠে। তবুও সে লক্ষণগুলো রীতিমতো উপেক্ষা করে কথাগুলো বলে গেল মেহেরিন। আরশাদ হুঙ্কার দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ? কার সম্পর্কে কি বলছো তুমি? মেহেরিন ভয়ে ভয়ে বলল, ইন্ডাস্ট্রির সবাই জানে আপনি মেয়েদের নিয়ে রাত কাটান। আমি নিজ থেকে প্রস্তাব দিলাম বলেই দোষ? মেহেরিন মেয়েটা ইন্ডাস্ট্রিতে নতুন, আগে দু একটা সিনেমা করেছে। সর্বশেষ সিনেমাটা সুপারহিট হওয়ায় নিজেকে বিশাল কিছু মনে করছে। নির্ভয়ে নির্বিকারে বেয়াদবি করছে সুপারস্টার আরশাদ হকের সঙ্গে। মেয়েটা হয়তো বুঝে উঠতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে আরশাদের ক্ষমতা কতটুকু। সে চাইলে ঠিক এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে মেয়েটার ক্যারিয়ার। আরশাদ দাঁতে দাঁত চেপে রাগটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যাকে বলে বৃথা চেষ্টা। সে নিজেও জানে এই রাগ সহজে গলে জল হবে না। রাগের কারণেই জীবনে বহু কিছু হারিয়েছে সে। আবার এই রাগই তাকে এনে দিয়েছে অঢেল সাফল্য। আরশাদ হঠাৎ হুঙ্কার দিয়ে ডাকল, অরা, অরা। অরা নামের মেয়েটি দরজার পাশেই দাঁড়িয়েছিল। লুকিয়ে লুকিয়ে কথা শোনা তার স্বভাবে নেই। তবুও কি যেন মনে করে দাঁড়িয়েছিল। ভাগ্যিস দাঁড়িয়েছিল। আরশাদ অনবরত ডেকেই যাচ্ছে, তবুও সামনে যাচ্ছে না ওরা। সে যে দরজার পেছনে ঘাপটি মেরেছিল, ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না। মিনিট দুয়েক পর ব্যস্ত ভঙ্গিতে ঢুকল রিসোর্টের বারান্দায়। এখানেই বসে নায়ককে কুপ্রস্তাব দেন নায়িকা। ওরা ব্যস্ত গলায় বলল, আমাকে ডেকেছেন স্যার? আরশাদ কড়া গলায় বলল, এতক্ষণ লাগে আসতে? সরি স্যার, কিছু বলবেন? আরশাদ এক নিঃশ্বাসে বলল, আমি ফিল্মে কাজ করব না, আর এক সেকেন্ডও এই সেটে থাকবো না। ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। ওরা ফ্যালফেল করে তাকিয়ে রইল তার দিকে। আগে ভাগে কঠিন কোনো কথা শোনার প্রস্তুতি নিয়ে এসে গিয়েছিল। ভেবেছিল আরশাদ হয়তো বলবে, এই নায়িকার সঙ্গে আমি কাজ করব না, ডিরেক্টরকে বলো নতুন নায়িকা জোগাড় করতে। তবে আরশাদ যে এতটা কঠিন কথা বলবে এটা ছিল তার ধারণার বাইরে। কয়েক মুহূর্তের জন্যে ওরার চোখ পড়ল নায়িকা মেহেরিনের দিকে। বেচারির চোখে মুখে ভয় ফুটে উঠতে শুরু করেছে। যদিও তাকে বেচারি বলা ঠিক হচ্ছে না, ক্যারিয়ারের ওপরে ওঠার সিঁড়ি হিসেবে আরশাদকে ব্যবহার করতে চেয়েছিল সে। অথচ সেই সিঁড়িটাই যে তাকে টেনে ফেলে দিতে পারে এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার। অরার ভাবনামগ্ন মুখ দেখে আরশাদ উঁচু গলায় বলল, নাও। সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেয়ে সেখান থেকে বেরিয়ে এলো অরা। অচেনা কারোর সঙ্গে অরার পরিচয় পর্ব শুরুই হয় নিজের বিচিত্র এই নামটার অর্থ বোঝাতে বোঝাতে। এই নামটা তার বাবা মায়ের দেওয়া নয়, তাদের কোনো স্মৃতি নিজের কাছে রাখেনি ওরা। বিচিত্র এই নামটার রহস্য যথাসময়ে উন্মোচিত হবে। দুশ্চিন্তাগ্রস্ত ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা। কী করবে কিছুই বুঝতে পারছে না। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। তার স্যারের মেজাজ যখন তুঙ্গস্পর্শী হয় তখনই এমন অনুভব হয় তার। রাগের বশে হুটহাট এক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আরশাদ। আর সে ভুলগুলো শুধরে দেওয়ার গুরু দায়িত্ব যেন ওরারই। 4 বছর হলো আরশাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য পেয়েছে ওরা তার ম্যানেজার হিসেবে। আরশাদ রাজনীতিকে সহ্য করতে পারে না, তবু বহু কষ্টে এই মেয়েটা সহ্য করে নেয়। কারণ একটাই, তার মতো বুদ্ধিমতী এবং দক্ষ ম্যানেজার আরশাদ এই জীবনে পায়নি, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আরশাদের কর্মক্ষেত্রের যাবতীয় বিষয়গুলো ম্যানেজ করার দায়িত্ব তার। শুধু কর্মক্ষেত্রই নয়, আপাদ মস্তক মানুষটাকেও মাঝে মধ্যে ম্যানেজ করতে হয়, যেমনটা আজ করতে হবে। আরশাদের মেজাজকে ম্যানেজ করার একটাই উপায়, তার হ্যাঁতে হ্যাঁ মেলানো, নাতে না মেলানো। যা বলছে তা মেনে চলা। তারা এই মুহূর্তে অবস্থান করছে কক্সবাজারের এক রিসোর্টে। আজ আরশাদের পরবর্তী সিনেমা শেষ বিকেল, শুটিংয়ের প্রথম দিন। কক্সবাজারে সিনেমার অল্প কিছু দৃশ্য ধারণ করা হবে, তবুও এখান থেকে কেন শুটিং শুরু করা হয়েছে কে জানে। রিসোর্ট থেকে বেরিয়েই অরার চোখ পড়ল সাগরের দিকে। বিচের পাড়ে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে সাগর দেখছে আরশাদের ড্রাইভার জহির। লোকটা এখানে আসা মাত্রই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইসবে আরশাদের পাগলামি। কক্সবাজারের মতো জায়গায় নিজের গাড়িতে ঘোরার কি আছে কে জানে। তবুও আরশাদ ঢাকা থেকে গাড়ি সহ আস্ত ড্রাইভারকে তুলে এনেছে। ওরা উঁচু গলা ডাকলো, জহির ভাই।
ড্রাইভার জহির সঙ্গে সঙ্গে পা বাড়ালো রিসোর্টের দিকে। এক প্রকার দৌড়ে ওরা সামনে এসে বলল, কি হয়েছে আফা? স্যার বাইরে যাবেন, গাড়ি বের করেন। জহির অবাক গলায় বলল, এই সময়ে স্যার আবার কই যাইব? ওরা বিরক্ত গলায় বলল, সেটা আমি কি করে জানবো? আপনি গাড়ি বের করেন তো। একটা শুটিং ইউনিট বিচিত্র, সব মানুষের আনাগোনায় ভরপুর। মানুষ ব্যস্ত নিজ নিজ কাজ নিয়ে। তার উপরে সিনেমায় যদি থাকে আরশাদের মতো বিরাট সেলিব্রিটি, তবে ইউনিটের লোকসংখ্যা ক্রমেই বাড়তে থাকে। ইউনিটের লোকজনের ব্যস্ততা আপাতত রিসোর্টের রান্নাঘরকে ঘিরে। রান্নাঘরে লাইট করা হচ্ছে। পর্দায় আমরা যে দৃশ্য দেখি তা ধারণ করতে যে শুধু একটা ক্যামেরার প্রয়োজন হয় এমনটা নয়। দৃশ্য ধারণের পূর্বে যথাযথ আলোকসজ্জা করা হয়। এই জন্যে পর্দায় দুনিয়াটা এত চকচকে। পরবর্তী শটটা সম্ভবত রান্নাঘরেই নেওয়া হবে। লাইট করা শেষ হলেই ডাক পড়বে নায়ক নায়িকার। ওর আর ভাবতেই খারাপ লাগছে, এতগুলো মানুষের ব্যস্ততা নিমিষে স্তব্ধ হয়ে যাবে শুধুমাত্র আরশিদের একটা সিদ্ধান্তের কারণে। ওরা ছোট ছোট পা ফেলে আবারও ফিরে গেল সেই বারান্দায়। মেহরিনকে আপাতত কোথাও দেখা যাচ্ছে না। নির্ঘাত ভয় কেটে পড়েছে। আরশাদ ঠিক আগের জায়গাতেই বসে আছে, সিগারেটের ধোঁয়া ছাড়ছে। ওরা লম্বা এক নিঃশ্বাস ফেলে দরজায় টোকা দিয়ে বলল, স্যার আসবো? আরশাদ গম্ভীর স্বরে বলল, জহির ভাই গাড়ি বের করেছে? আরশাদ মাথা নেড়ে বলল, আমার ডিসিশনটা ডিরেক্টরকে জানিয়েছ? ওরা শুকনো ঢোক গিলে বলল, না স্যার। আরশাদ প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, এটাও আমাকে শিখিয়ে দিতে হবে? ননসেন্স! এতগুলো বছরে কিচ্ছু শিখতে পারলো না। এমন ম্যানেজার দিয়ে আমার কাজ নেই। ইউ আর ফায়ার্ড ফ্রম নেক্সট মান্থ। ওরা চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল। আরশাদের এসব ধমকাধমকি তার কাছে ডাল ভাতের সমতুল্য। চাকরি শুরু থেকে অগণিতবার শুনে এসেছে, ইউ আর ফায়ার্ড ফ্রম নেক্সট মান্থ। সে নেক্সট মান্থে যে কবে আসবে কে জানে। আরশাদ নিজেকে সামলে গম্ভীর গলায় বলল, আমি এই সিনেমা থেকে সরে দাঁড়ালে প্রডিউসারের কত টাকা ক্ষতি হতে পারে? স্যার সব মিলিয়ে 15-20 লাখ টাকা। প্রডিউসারের নামে 25 লাখ টাকার চেক রেডি করো এখনই। প্রত্যুত্তরে আরশাদ কিছুই বলল না। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল ওরার দিকে। এই দৃষ্টি উত্তর হিসেবে যথেষ্ট। ওরা আবারও বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর 25 লাখ টাকার চেক আর কলম নিয়ে। আরশাদ পরপর 2 বার মনোযোগ সহকারে চেকটার উপরে চোখ বুলিয়ে সাইন করে দিল। চেক ওরার হাতে দিয়ে বলল, এটা ডিরেক্টরকে দিয়ে বলবে আমি আর এই ফিল্মে কাজ করছি না। আমাকে রাজি করানোর কোনো প্রকার চেষ্টা যাতে না করে। আমি আজই ঢাকায় ফিরে যাচ্ছি। তুমি তাকে চেকটা দিয়ে ফিরে এলে আমি বের হব। ওরা অসহায় ভঙ্গিতে বেরিয়ে এলো। এক একটা অকাজ আরশাদ করবে আর মানুষের কাছে গিয়ে অপ্রিয় সত্যগুলো বলতে হবে তাকে। কোনো মানে হয়? ডিরেক্টর আকরাম হোসেন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে লাইটিংয়ের নির্দেশনা দিচ্ছেন। লাইটিং তার মন মতো হচ্ছে না বলেই যাকে পাচ্ছেন তাকে ধমকাচ্ছেন। তবে ওরা সামনে গিয়ে দাঁড়াতেই মিষ্টি হেসে দাঁড়িয়ে পড়লেন। আরশাদ হকের ম্যানেজারের সামনে কাউকে ধমকানোর প্রশ্নই ওঠে না। ওরা কিছু বলতে যাবে তার আগেই আকরাম হর করে বললেন, 5 মিনিটের মধ্যে শট রেডি হয়ে যাবে আপু। স্যারকে বলুন প্লিজ আরেকটু ওয়েট করতে। ওরা মৃদু হেসে বলল, আকরাম সাহেব আপনার সঙ্গে জরুরি কথা আছে। শটের পরে বলি আপু। ওরা বিড়বিড় করে বলল, শটই হবে না আর শটের পরে? জি আপু, কিছু না, আসলে কথাটা এখনই বলতে হবে, খুব আর্জেন্ট। আকরাম বেচারা বিরুষমুখে ওরার সঙ্গে ডাইনিং রুমে এসে বসলেন। বড় বড় নায়কদের নিয়ে ছবি বানানোর এই এক সমস্যা। তারা একবার এক মানুষের মাধ্যমে বিরক্ত করে। একবার নায়কের ড্রেস ডিজাইনার এসে বলবে, দেখেন তো বসকে কোন কস্টিউম দিব। একবার নায়কের সিকিউরিটি গার্ড এসে বলবে, এখানে শুটিং করা যাবে না। পাবলিক এসে ভিড় জমাবে। এখন আবার এই ম্যানেজার কেন এসেছে কে জানে। ওরা যথাসম্ভব শান্ত গলায় বলল, মন শক্ত করুন আকরাম সাহেব, আপনাকে একটা খারাপ সংবাদ দিতে যাচ্ছি। মুহূর্তেই আকরামের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। তিনি ভীত গলায় বললেন, খারাপ সংবাদ? জি স্যার, এই ফিল্মে আর কাজ করবেন না। আকরাম বিস্ময়ে অভিভূত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন ওরার দিকে। বারবার কিছু একটা বলতে চাইছেন, বলতে পারছেন না। বিস্ময়ের সাথে সাথে আর চোখে মুখে আরেকটা জিনিসের আনাগোনা স্পষ্ট, ভয়। বহু কষ্টে নিজেকে সামলে আকরাম বললেন, আপু আমি তো কিছুই বুঝতে পারছি না। আরশাদ ভাই হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? আজ সকালেও তো ফুরফুরে মেজাজে শর্ট দিলেন। ওরা ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে বলল, সেটা তো আমি বলতে পারবো না। স্যার বলেছেন এই যা খরচ হয়েছে পুরোটাই আপনার প্রডিউসারকে পুষিয়ে দেবেন। ইনফ্যাক্ট 25 লাখের এই চেকটা উনি সাইন করে দিয়েছেন। আকরাম চেকটার দিকে একবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন।
বেচারার হতাশার কারণটা স্বাভাবিক। যদিও আরশাদের সিনেমা ছেড়ে দেওয়ার কারণে তার আর্থিক কোনো ক্ষতি হবে না, তবে যে ক্ষতি হবে সেটা তার থেকেও বেশি। আরশাদ একবার যে সিনেমা থেকে সরে দাঁড়ায় সেই সিনেমা ভবিষ্যতে কেউ দেখবে না। সিনেমা ভালো হলেও দর্শক জোরপূর্বক সমালোচনা করবে। আকরাম অসহায় গলায় বললেন, আমি একবার ওনার সাথে গিয়ে কথা বলি। ওরা আতকে উঠে বলল, ভুলেও না। স্যার অনেক রেগে আছেন, আপনাকে ওনার সামনে যেতে নিষেধ করেছেন। কি এমন হলো আপু, যার কারণে ভাই আর সিনেমাই করবেন না? ওরা চিন্তায় পড়ে গেল। সে যা দেখেছে তাকে এই ডিরেক্টরকে বলা উচিত হবে? অবশ্যই না, কারণ ওরা যা দেখেছে অন্যায়ভাবে দেখেছে। তবে চোখের সামনে বেচারার এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না। তার থেকেও বড় কথা, আরশাদের পাগলামির কারণে 25 লাখ টাকা এইভাবে জলে ভাসিয়ে দেওয়া যায় না। ওরা সামান্য কেসে বলল, আমি তো ঠিক বলতে পারবো না আকরাম সাহেব, তবে দেখছিলাম স্যার নায়িকার সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে কথা বলার পর থেকেই স্যারের মেজাজ তুঙ্গে। আকরাম আক্ষেপের সুরে বললেন, আমি জানতাম এমনটাই হবে। এই নায়িকা অতি বদ, সুযোগ পেলে হিরোদের সঙ্গে লাইন মারতে চায়। আমি তো এই মেয়েকে ফিল্মে নিতেই চাইনি, প্রডিউসারের জোরাজোরিতে নিয়েছি। নির্ঘাত প্রডিউসারের সঙ্গেও লাইন মেরেছিল। ওরা চুপ করে রইল। আকরাম অসহায় ভঙ্গিতে বললেন, আমি এখন কি করি আপু? আরশাদ ভাই সিনেমাটা না করলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আপনি একটু ওনাকে বোঝাবেন প্লিজ। ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মুহূর্তে স্যারকে কেউ বোঝাতে পারবে না। আপনি আপাতত এই চেকটা রেখে দিন। স্যারের মেজাজ ঠিক হলে তিনি নিজেই আপনাকে ফোন করবেন। আকরামের চোখে মুখে আশার আলো ঝলমল করছে, তবুও কিঞ্চিত শঙ্কিত গলায় বললেন, আর যদি না করেন? ওরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে আপনার কাছে চেকটা আছেই। ওরা ফিরে এলো সেই বারান্দায়। আরশাদ এখনও ঠোঁটের মাঝে সিগারেট চেপে বসে আছে। এই লোকটার অজস্র বদভ্যাসের মধ্যে একটা হলো এই সিগারেট। বারান্দাটা ধোঁয়ায় ভরে গেছে, চোখ মেলে তাকানোটাও যেন দুঃসহ। তবু আরশাদ নির্বিকার ভঙ্গিতে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বলেছ? ওরা কম্পিত সুরে বলল, জি স্যার। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভেরি গুড। আরশাদ রিসোর্টের মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ওরা তার পিছু নিয়ে বলল, আপনি আজ সত্যিই ঢাকায় ফিরে যাচ্ছেন স্যার? আরশাদ গম্ভীর গলায় বলল, কিন্তু আমি তো ফ্লাইটের টিকিট কেটে রাখিনি। কাল গেলে ভালো হতো না? আরশাদ রাগী কণ্ঠে বলল, তোমাকে একবারও বলেছি আমি ফ্লাইটে যাব? ওরা ভীত গলায় বলল, তাহলে? নিজেই ড্রাইভ করে যাব। ওরার গা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। কি সাংঘাতিক! আরশাদের ড্রাইভিং মোটেও সুবিধার নয়। একবার গাজীপুর থেকে গাড়ি চালিয়ে ঢাকায় আসছিল আরশাদ। পথে প্রকাণ্ড গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। অজ্ঞত 15 দিন হাসপাতালে পড়ে থাকতে হয় দেশের সব থেকে বড় সুপারস্টারকে। আর সে মানুষ কিনা ড্রাইভ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরতে চাইছে। আটকাতে হবে, যে করেই হোক আরশাদকে আটকাতে হবে। আরশাদ ইতিমধ্যেই ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। ওরা মনে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। জানালায় উকি দিয়ে বলল, স্যার আপনি তো চলেও যাচ্ছেন, তাই আমিও আর এখানে থেকে কি করব? আমাকে হোটেলে নামিয়ে দিয়ে যাবেন? শুটিং সেট এই রিসোর্টে করা হলেও আরশাদ এখানে থাকছে না। তার থাকার ব্যবস্থা করা হয়েছে এখান থেকে 3 কিলোমিটার দূরে এক 5 তারকা হোটেলে। আরশাদ বাদেও তার টিমের বাকি সদস্যরা সেখানে রয়েছে। আরশাদ বিরক্ত গলায় বলল, ওঠো। গাড়ি চলতে শুরু করেছে। এর আগেও আরশাদের শুটিংয়ের সুবাদে বহুবার কক্সবাজার এসেছে ওরা, তবে প্রতিবারই নতুনভাবে মুগ্ধ হয় জায়গাটার মোহে। প্রকৃতি যেন নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছে এই স্থানটিকে। একপাশে সবুজে ঘেরা বিশাল পাহাড়, আরেক পাশে ডুবন্ত সূর্যটাকে বুকে দিয়ে বয়ে চলা সুবিশাল সমুদ্র। মাঝপথে চলছে গাড়ি। প্রকৃতির কাছাকাছি থাকলে নাকি মন এমনিতেই শান্ত হয়ে ওঠে। আরশাদের মধ্যে অবশ্য যে লক্ষণ প্রকাশ পাচ্ছে না। রিয়ার ভিউ মিররে পরিষ্কার দেখা যাচ্ছে ক্রুদ্ধ মূর্তি ধারণ করা মুখটা। রেগে গেলে আরশাদের নাকটা রক্তিম বর্ণ ধারণ করে, চোয়াল শক্ত হয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। এই রাগ নিয়ে নাকি সে ঢাকা পর্যন্ত ড্রাইভ করবে। ওরা ইতস্তত করে বলল, একটা কথা বলি স্যার? আরশাদ গম্ভীর সুর বজায় রেখে বলল, কথা ফোন করেছিল। মুহূর্তেই আরশাদের মুখের আদল বদলে গেল। শ্বাস প্রশ্বাসের গতিও হয়তো স্বাভাবিক হয়ে এসেছে। রেগে গেলে আরশাদের চোখে বিচিত্র এক কাঠিন্য এসে ভর করে। নিমিষেই সেই তা সরে গিয়ে জায়গা করে নিল স্বাভাবিকতা। আরশাদ উদ্বিগ্ন গলায় বলল, কখন? যখন আকরাম সাহেবের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম তখন। আপনার ফোন বন্ধ পেয়ে আমাকে কল করেছে। আরশাদ ধমকে সুরে বলল, আগে বলবে না? এতক্ষণ পর মনে পড়ল? ওরা নিচু গলা বলল, সরি স্যার। ওরার প্রতি জমা রাগটা আপাতত অপ্রকাশিত রেখে আরশাদ বলল, কি বলছে কথা? এখানকার মার্কেটে নাকি এক ধরনের শামুক পাওয়া যায়।
কেউ চাইলে দোকানদারের সেই শামুকের নাম বা অন্য কিছু খোদাই করে লিখে দেয়। কথা বলেছে বড় দেখে একটা শামুকে আপনার আর তার নাম খোদাই করে নিয়ে যেতে। আশাদের ঠোঁটের কোণে অতি শুকনো হাসির রেখা ফুটে উঠেছে। খালি চোখে সে হাসি দেখা না গেলেও ওরা দেখতে পাচ্ছে। কে বলবে এই মানুষটাই কয়েক মিনিট আগে ক্রুদ্ধ মূর্তি ধারণ করেছিল? আশাদ বলল, তুমি চেনো সে মার্কেট? জি চিনি, এখান থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা। তাসমিয়া হক কথা আশাদের একমাত্র মেয়ে। আশাদ হয়তো মানুষ হিসেবে একেবারে নিখুঁত নয়, অভিনেতা হিসেবেও নয়, তবে বাবা হিসেবে একেবারে 100-তে 100। কথাকে ঘিরে যেন ঘোরে তার পৃথিবী। সর্বক্ষণ গম্ভীর হয়ে থাকা এই মানুষটা ঠোঁটেও প্রচ্ছন্ন হাসি এসে জড়ো হয় কথার উপস্থিতিতে। মাঝে মাঝে মনে হয় ওই একটা মানুষই আশাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কালো কাজ ঘেরা গাড়ির মধ্যে বসে আশাদ। ওরাই মার্কেটে গিয়ে শামুকের নাম খোদাই করাচ্ছে। আশাদ এই মুহূর্তে মার্কেটে নেমে পড়লে রক্ষা নেই। সুপারস্টার আশাদ হক সাধারণ মার্কেটে এসে শামুক কিনছে, এই দৃশ্য এক পলক দেখার জন্যে জড়ো হবে শত শত মানুষ। প্রায় আধা ঘন্টা পর ওরা গাড়িতে ফিরে। গাঢ় খয়েরি রঙের বেশ বড় একটা শামুক তার হাতে। জিনিসটা আশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখুন তো স্যার কেমন হয়েছে। আশাদ প্রবল আগ্রহ নিয়ে হাতে নিল শামুকটা। ইংরেজি অক্ষরে খোদাই করে লেখা বাবা অ্যান্ড কথা। আশাদ মুগ্ধ চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হাত বোলালো মেয়ের নামের ওপর। হঠাৎ কি যেন মনে করে আশাদ বলল, কথা পছন্দ করবে তো? ওরা আশ্বাস দিয়ে বলল, অবশ্যই করবে, আপনার দেওয়া কোনো কিছুই তার অপছন্দ হয় না। আশাদের সমস্ত মনোযোগ আবারও ফিরে গেল শামুকটার দিকে। ওরা ভয়ে ভয়ে বলল, একটা রিকোয়েস্ট করব স্যার। কী রিকোয়েস্ট? ওরা মিনতির সুরে বলল, আজ এতটা পথ একা একা ড্রাইভ করে ঢাকায় না ফিরলে হয় না? আশাদ কয়েক মুহূর্ত ওরার দিকে তাকিয়ে থেকে বলল, হয়। 12টি ব্যস্ততা ঘেরা দিন শেষে আজ ঢাকায় ফিরেছে ওরা। ওই ঘটনার পর দুদিন নির্জনতায় কাটিয়ে আশাদ নিজেই ডেকে পাঠায় ডিরেক্টর সাহেবকে। অনেক চিন্তাভাবনা শেষে সিনেমাটা করতে রাজি হলো, শর্ত জুড়ে দেয় নায়িকা পরিবর্তনের। ডিরেক্টর সম্ভবত আগেভাগে অনুমান করতে পেরেছিলেন শর্তটা, তাই পরদিনই কক্সবাজারে গিয়ে হাজির হয় নতুন নায়িকা। নতুন উদ্যমে শুরু হয় শুটিং। বরাবরের মতোই আশাদের অভিনয়ের সেটে সকলে মুগ্ধ হয়। কক্সবাজারকে প্রকৃতি নিজ মমতায় যতই ঘিরে রাখুক না কেন, ঢাকার এই ব্যস্ততার মধ্যে থেকেই অভ্যস্ত হয়ে গেছে ওরা। এখানকার যানজট, দূষণ, জনসমাগম এসবে যেন তার অধিক আপন। ঢাকায় ফিরে আজ মনের মাঝে বিচিত্র এক স্বস্তি অনুভূত হচ্ছে। আশা তো ঢাকায় ফিরে সোজা চলে গেছে বাসায়। পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী 2 দিন কোনো প্রকার কাজ করতে পারবে না। এই 2 দিন তাই ওরারও ছুটি, আরাম করে ঘুম দেওয়া যাবে। কর্মব্যস্ততার পর যখন অবশেষে ছুটির দিন আসে, তখন ঘুম ছাড়া অন্য কোনো পরিকল্পনা মাথায় আসে না। বাবার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল চাপলো ওরা। নিমিষেই দরজা খুলে দিল সীমা। মেয়েটা এতক্ষণ দরজার অপর প্রান্তেই অপেক্ষা করছিল কি না কে জানে। দরজা খুলে এক মুহূর্ত অপচয় না করে ওরাকে ঝাপড়ে ধরল সীমা। উৎফুল্ল গলায় বলল, দোস্ত, কতদিন পর তোকে দেখলাম, তুই ভাবতেও পারবি না তোকে কতটা মিস করেছি। ওরাও প্রচ্ছন্ন হাসি হেসে জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীকে। প্রত্যেকটা মানুষেরই একটা পরিবার থাকে, বাবা মা ভাই বোন আরও কত কী। দিন শেষে প্রত্যেকেরই সেই পরিবারের কাছে ফেরার একটা তাগিদ থাকে, কারণ আর কেউ না হোক একমাত্র পরিবারের মানুষেরাই পারে কাউকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে। সেদিক থেকে ওরার জীবনটা ব্যতিক্রম। পরিবার বলতে তার কিছুই নেই। ঢাকায় নেই, গ্রামের বাড়িতেও নেই, পৃথিবীর কোথাও নেই। আছে তো শুধু এই মেয়েটা, সীমার সঙ্গে দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করার। সীমারও তার মতো কেউ নেই। 2 অভাগী ঠাঁই হয়েছে এই ফ্ল্যাটে। অবশ্য অভাগী বললে ভুল হবে, আপন বলতে কেউ নেই তো কী হয়েছে। কর্মজীবন নিয়ে তারা বেশ আছে। সুখ দুঃখের মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্যে একে অপরের আছে। শাওয়ার ছেড়ে লম্বা গোসল সারল ওরা। সারা শরীরে বালি কিসকিস করছে। মানুষ কক্সবাজারে গিয়ে সাথে কিছু না আনলেও পোশাকে, জুতায়, ব্যাগে করে বালি বয়ে আনে। ওরা বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল ফ্লোরে পা ভাঁজ করে বসে আছে সীমা। তার সামনে ওরার সুটকেসটা হা করে খোলা। ওরা কক্সবাজারে গিয়ে পৌঁছানোর সাথে সাথে বিশাল এক লিস্ট পাঠিয়ে দিয়েছিল তাকে। সীমা লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখছে সব কিছু ঠিকঠাক এনেছে কিনা। সীমা চিন্তিত গলায় বলল, আমসত্ব আনিসনি? ওরা হায়ে তুলতে তুলতে বলল, এনেছি তো, খুঁজে দেখ। আধা ঘন্টা ধরে খুঁজছি, কিছুই পেলাম না। সত্যি করে বলতো, তুই আমসত্ব কিনতে ভুলে গেছিস তাই না? ওরা বিছানায় উঠে বসতে বসতে বলল, আরে বাবা, আমি নিজ হাতে কিনেছি, রেস্ট নিয়ে খুঁজে দেব। ওরা ক্লান্ত ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল। সীমাও তার ক্লান্ত মুখটা দেখে বেশি জোরাজুরি করল না। সীমা
ওরার পাশে বিছানায় বসতে বসতে বলল, তুই খাবি না? পরে খাবো। তুই ঘুমানোর চিন্তাভাবনা করছিস না? মোটেও ঘুমাবি না, আগে আমাকে শুটিংয়ের গল্প কর। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, 12টা দিন ওই ঝামেলা সহ্য করলাম, এখন আবার সেই ঝামেলার গল্প করতে হবে? সীমা অন্যরকম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, শুটিংয়ের গল্প করতে হবে না, আরশাদের গল্প কর। ওরা বিরক্ত গলায় বলল, পারবো না। সীমা আহত গলায় বলল, তাহলে আমিও তোর সাথে থাকতে পারবো না, নতুন ফ্ল্যাটমেট খুঁজে নেব। কবে থেকে বলছি আমার জন্য আরশাদের একটা অটোগ্রাফ নিয়ে আয়, সেটাও আনতে পারলি না কেন? অটোগ্রাফের কথা বললে কি তোকে কাঁচা খেয়ে ফেলবে? ওরা খানিক হেসে বলল, ফেলতেও পারে, ওই লোককে ভরসা নেই। খবরদার আমার আরশাদকে নিয়ে উল্টোপাল্টো কিছু বলবি না। ওরা কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, তোর আরশাদ? সীমা কিছুটা লজ্জা পেয়ে বলল, নয়তো কি, ওর মুখটা ভালো করে দেখিয়েছিস? ওরা একটা মানুষ এতটা হ্যান্ডসাম কি করে হয়? ইচ্ছা করে যেন সারাটা দিন ওর ছবির দিকে তাকিয়ে কাটিয়ে দিই। আর একটা দিন ওনার আশেপাশে কাটালে তোর মনে হবে ছুটে পালাই। মোটেই না, আমি তো সারা জীবন ওর আশেপাশে কাটিয়ে দিতে পারবো। ইস, আরশাদের ম্যানেজারের চাকরিটা যদি আমি পেতাম, তাহলে সারাদিন ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। ভাগ্যিস পাসনি। স্যার যদি দেখতো তুই কাজ বাদ দিয়ে ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছিস, তাহলে সঙ্গে সঙ্গে তোকে ফায়ার করতো। সীমা আহত দৃষ্টিতে তাকিয়ে রইল ওরার দিকে। ভাবতেই অবাক লাগে যে মানুষটার জন্য সে কাজ করে, তার অতি প্রিয় বান্ধবী তারই রূপে গুণে মুগ্ধ। সীমাকে শুধুমাত্র আরশাদের ভক্ত বলে ভুল হবে। বেচারি তার উপরে আজন্মের ক্রাশ খেয়ে বসে আছে। ওরা সীমার বিষণ্ণ মুখটা দেখে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা যা, প্রমিস করলাম, আমার চাকরিটা থাকতে থাকতে একদিন অবশ্যই তোকে স্যারের সঙ্গে দেখা করিয়ে আনবো। সঙ্গে সঙ্গে সীমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। উৎফুল্ল ভঙ্গিতে ওরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তুই আসলে বেস্ট। একবার আরশাদের সঙ্গে দেখা করিয়ে আন, আমার জানটাই তোকে দিয়ে দিব। হয়েছে হয়েছে, ছাড় তো। সীমা ওরার কাছ থেকে সরে আসলেও তার মধ্যকার উৎফুল্ল উত্তেজনার কোনো কমতি নেই। সীমা ব্যাপক আগ্রহ নিয়ে বলল, কি পরে ওর সঙ্গে দেখা করতে যায় বলতো? শাড়ি নাকি ওয়েস্টার্ন? আরশাদ কোনটা পছন্দ করে? ওরা লম্বা হাই তুলে বলল, পছন্দ অপছন্দের বিচার করলে তো তোর যাওয়াই উচিত না। কেন রে? কারণ উনি মেয়েদের সহ্য করতে পারেন না। সীমা অবিশ্বাসের সঙ্গে বলল, যত সব বাজে কথা। আরশাদ এমনটা হতেই পারে না। মেয়েদের সহ্য করতে না পারলে পর্দায় এত সুন্দর রোমান্স করে কি করে? অভিনয়ের খাতিরে কত কিছুই তো করতে হয়। পর্দার মানুষ আর বাস্তবের মানুষ কখনই এক হয় না। সীমা ওরার পাশে শুয়ে পড়ে বলল, এই ওরা, তুই কখনো আরশাদের প্রেমে পড়িসনি? ওরা মুখ বিকৃত করে বলল, না, এক সেকেন্ডের জন্যেও না। না, উনি আমার বস সীমা, আর আমি ওনার ম্যানেজার। তো কি হয়েছে? আমি তো সামনাসামনি না দেখি ওর ওপর ফিদা হয়ে গেছি, বারবার ওর প্রেমে পড়েছি। আর তুই প্রতিদিন চোখের সামনে দেখেও প্রেমে পড়িসনি? ওরা নির্বিকার ভঙ্গিতে বলল, একদমই না। প্রফেশনাল জায়গায় আবার প্রেম টেম কিসের? স্কুল লাইফে দেখতাম মেয়েরা স্যারদের প্রেমে পড়েছে, এসবের কোনো মানে হয়? আরে বাবা, স্কুলের টিচারের প্রেমে পড়া আলাদা কথা, আর তুই যার জন্যে কাজ করিস সে হলো সুপারস্টার আরশাদ হক, তবুও প্রেমে পড়িনি। সীমা হতাশ গলায় বলল, তোর মতো রসকসীন মেয়ে আমি জন্মেও দেখিনি। এমন একটা ছেলে প্রেমে পড়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, আমি তো ভেবেই পাই না। ওই বোকা মেয়েটা ওকে ছেড়ে গেল কেন? দীর্ঘশ্বাস ফেলল ওরা। একই প্রশ্নের উত্তর সেও ভেবে পায় না। ওরা তার ম্যানেজার হিসেবে যোগ দেওয়ার 8 মাসের মাথায় আচমকা একদিন আরশাদ ফোন দিয়ে বলল, ওরা ডিভোর্স লয়ার ঠিক করো, নয়সিনীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। হঠাৎ করে কি এমন হলো যে এত বড় একটা সিদ্ধান্তে এসে পৌঁছল ইন্ডাস্ট্রির সব থেকে সুখী দম্পতির? তাদের ডিভোর্সে ওরা যতটা অবাক হয়েছে তার থেকেও 1000 গুণ বেশি অবাক হয়েছে তাদের ভক্তমহল। তাদের ডিভোর্সটা আজও রহস্যই রয়ে গেল। দুজনে কেউ মিডিয়ার সামনে কোনোদিন মুখ খুলে বলেনি প্রকৃত কারণ। বহু গুঞ্জন উড়ে এলেও তার সত্যতা সম্পর্কে সকলেই সন্দিহান। সীমা উদ্বিগ্ন গলায় বলল, সবাই তো বলে আরশাদের দোষী ডিভোর্স হয়েছে, ও নাকি নওশিনকে ধোঁকা দিয়েছে, কোনো এক মডেলের সাথে নাকি অ্যাফেয়ার ছিল। আসলে কি তাই? আমি জানি না সীমা, অন্তত আমি স্যারকে কোনোদিন কোনো মডেলের সঙ্গে দেখিনি। আর তাছাড়া কি, আমার মনে হয় না স্যার এমনটা করতে পারেন। উনি বদমেজাজি, রেগে গেলে কোনো প্রকার হুঁশ থাকে না। তবুও ভেতরে ভেতরে উনি ভালো একটা মানুষ, এমন কাজ করবে বলে মনে হয় না। তুই কখনো জিজ্ঞেস করিসনি? কি জিজ্ঞেস করব? ডিভোর্স কেন হলো? ওরা ভ্রুকুচকে বলল, বোকার মতো কথা বলিস না তো সীমা। এত পার্সোনাল একটা প্রশ্ন আমি আমার বসকে করব? ও মা, করলে সমস্যা কোথায়? তুই দিন রাত তার জন্যে খেটে মরছিস, আর তোর সামান্য প্রশ্নের উত্তর সে দিতে পারবে না?
বাজে কথা বন্ধ করতো সীমা, কানের কাছে ভেজর ভেজর না করে আমাকে রেস্ট নিতে দে। সীমা ব্যথিত গলায় বলল, আমারও শখ নেই তোর সঙ্গে ভেজর ভেজর করার। আমার কি কাজের অভাব পড়েছে? সত্যি সীমার কাজের অভাব পড়েনি। বাংলাদেশে বসেই সে বিদেশের বড় বড় কোম্পানির জন্য কাজ করছে, সফটওয়্যার ডিজাইন এবং প্রোগ্রামিং করে আয় করছে ডলারে। আর এই সবই হচ্ছে ঘরের বাইরে পা না রেখে। সীমা একজন ফ্রিল্যান্সার। ওরা এবং সীমা দুজনেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তবে মজার ব্যাপার, এদের কারোরই শিক্ষা জীবন শেষ হয়নি, এখনও অনার্স ফাইনাল আটকে আছে। গত বছরই পাশ করার কথা ছিল, তবে কাজের চাপে বেশ অনেকগুলো পরীক্ষা বাদ গেছে। অ্যাটেন্ডেন্সের অবস্থাও খুব এক সুবিধার নয়। ওরার ঘুম ভাঙল বিকেলের দিকে। সেই থেকে সীমা তাকে অনুনয় করছে কাল ভার্সিটিতে যাওয়ার জন্যে। কক্সবাজারে যাওয়ার আগে ছুটির আবেদন করে গিয়েছিল ওরা। গতকাল ছিল ছুটির শেষ দিন, আর আজ শুক্রবার। কাল ক্লাসে না গেলে ক্ষতিটা ওরারই হবে। পড়াশোনা তার দারুণ লাগে। সে তো কোনোদিন ভাবতেই পারেনি ইউনিভার্সিটিতে লেখাপড়ার করার সুযোগ পাবে। সবটাই সম্ভব হয়েছে আশাদের জন্যে। 4 বছর ওরা যখন এই চাকরিতে ঢুকেছিল, তখন সে সবে ইন্টারমিডিয়েট পাশ করা একটা মেয়ে। আশাদ প্রথম দিনই গম্ভীর মুখে জানিয়ে দিয়েছিল তার ম্যানেজারকে কোয়ালিফাইড হতে হবে। ওরাকে চাকরির পাশাপাশি গ্র্যাজুয়েশনও শেষ করতে হবে। যথাসময়ে আশাদকে সার্টিফিকেট দেখাতে না পারলেই ফায়ার। ওরা সেদিনে বুঝে গিয়েছিল কতটা ভালো মনের মানুষ আশাদ। দেশের সবথেকে বড় সুপারস্টার সে। তার ম্যানেজারের কোয়ালিফিকেশন কেউ দেখতে আসবে না। ওরা যে তার ম্যানেজার, এই পরিচয়টাই অনেক। তবুও আশাদ তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে প্রমাণ করেছে শক্ত খোলসের আড়ালে থাকা মনটা কত নরম। সীমার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে পরদিন ভার্সিটিতে গেল ওরা। পড়াশোনা তার যতটা পছন্দের, এই জায়গাটা ততটাই অপছন্দের। ক্লাসের কারোরই জানতে বাকি নেই কার ম্যানেজার ওরা। তাই ক্লাসে ঢুকতেই সকলে ঘিরে ধরল তাকে। এক একজন এক এক পর এক প্রশ্ন করেই যাচ্ছে, সবগুলো প্রশ্নই আশাদকে ঘিরে। সীমার মতো আরও হাজার খানেক মেয়ে এই দেশে আছে যারা ওই একটা মানুষের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওরা শান্ত ভঙ্গিতে সকলে প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে, আবার প্রয়োজন মতো প্রশ্ন এড়িয়েও যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাওয়া মেয়েদের এতটুকু জ্ঞান নেই যে কিছু কিছু ব্যক্তিগত প্রশ্ন করে তার উত্তর আশা করা ঠিক নয়। এই যেমন আশাদের ফোন নম্বর কত, আশাদ একটা সিনেমা করে কত টাকা পায়, আশাদের বাসা কোথায়। ওরার দিকে ছুটে আসা প্রশ্নের প্রবল স্রোত শান্ত হলো লেকচারের আগমনে। ওরাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। ক্লাস শেষে কোনো মতে এখান থেকে পালাতে পারলে হয়। দীর্ঘ 4.5 ঘন্টা ক্লাস করে হাঁপিয়ে উঠেছে ওরা। আগামী মাসে সেমিস্টার ফাইনাল। ম্যাডাম সকলকে মনোযোগ সহকারে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে চলে গেলেন। সীমা সহপাঠীদের প্রশ্নের তীর থেকে ওরাকে বাঁচিয়ে বাইরে নিয়ে এলো। ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছে দুজনে। এই জায়গাটার বাতাসে অন্যরকম একটা ব্যাপার আছে, কিছুটা উচ্ছ্বাস, কিছুটা মোহ, আবার কিছুটা বিষাদ। সীমা অনবরত কথা বলে মাথা ধরিয়ে দিচ্ছে। অনবরত কথা বলে যাওয়ার বিশ্ব রেকর্ডের ব্যবস্থা থাকলে নিঃসন্দেহে এই মেয়ের নাম থাকতো সবার উপরে। অবশ্য সীমাকে দোষ দিয়েও লাভ নেই। বেচারি এতগুলো দিন পর ওরাকে পেয়েছে। মনে জমে থাকা কথাগুলো ওকে না বললে কাকে বলবে। ওরা হঠাৎ একটা অপরিচিত কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো তারা। পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল সাবেরের মুখটা। এই ছেলেটাকে সীমা একেবারেই সহ্য করতে পারে না। তাকে দেখা মাত্রই তার শরীর যেন আগুনে জ্বলে উঠল। সাবের তাদের দিকে এগিয়ে এসে বলল, ওরা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ওরা কিছু বলে ওঠার আগে সীমা তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার কথা থাকতে পারে, কিন্তু ওর নেই। আমি তোমার সাথে কথা বলছি না। সীমা রাগী কণ্ঠে বলল, কিন্তু আমি তোমার সাথেই কথা বলছি। তোমাকে বলেছিলাম না ওরা সামনে আসবে না? কত বড় সাহস, আবারও এসেছো ওর সঙ্গে কথা বলতে। এই ওরা চলতো। ওরা শান্ত গলায় বলল, তুই এত রেগে যাচ্ছিস কেন সীমা? কথাই তো বলতে চেয়েছে। সীমা অবিশ্বাসের সঙ্গে বলল, তুই এখন এই বরটার সঙ্গে কথা বলবি? বল, আমি তোর সঙ্গে নেই। আমি গেলাম, একা একাই বাসায় ফিরে যাস। ওরা বাধা দিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে হনহন করে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে গেল সীমা। অদ্ভুত একটা মেয়ে। সাবেরের জন্য সে এতটা ঘৃণা পুষে রেখেছে কেন কে জানে। ঘৃণা তো করা উচিত ওরার। ছোট্ট একটা নিঃশ্বাসে গোপন করে ওরা বলল, কি ব্যাপার? সাবের থেমে থেমে বলল, তোমাকে একটা কথা বলবো। সে কখন থেকে শুনছি কথা বলবে, বলো। সাবের ইতস্তত করে নিচু গলায় বলল, আই অ্যাম সরি। ওরা ক্লান্ত গলায় বলল, এই কথাটা এর আগেও বলেছ, আর আমি বলেছি ইটস ওকে। ওই ঘটনা নিয়ে আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সাবেরকে থামিয়ে দিয়ে ওরা বলল, কোনো ভুল বোঝাবুঝি হয়নি তো। আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি।
আমি ভুল করে ফেলেছি ওরা। আমার ছোট্ট একটা ভুলের জন্য এত বড় একটা শাস্তি দেবে আমাকে? ভুলের আবার ছোট বড় হয় নাকি? ভুল তো ভুলই। আসলে ভুলটা আমিই করেছি। আমারও উচিত হয়নি অন্ধের মতো কাউকে বিশ্বাস করা। তুমি আমাকে ঘৃণা করো, তাই না? না ঘৃণা করলে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আরেকটা সুযোগ কি তাহলে দেওয়া যায় না? বন্ধুত্বের অধিকারও আমার নেই? ওরা ক্ষীণ হেসে বলল, প্রত্যেকটা সম্পর্কের ভিত্তি কি জানো সাবের? বিশ্বাস। তুমি আমার বিশ্বাস ভেঙেছ। যে একবার আমার বিশ্বাস ভাঙে তাকে আমি দ্বিতীয় সুযোগ দেই না। আরেকটা কথা, এইভাবে পথের মাঝে আমার সঙ্গে কথা বলতে না এলেই খুশি হব। বছর দুয়েক আগে এই সাবের ছেলেটা ওরা জীবনে এসেছিল আয়নার মতো। আয়না যেমন মানুষকে প্রকৃত সত্যের মুখোমুখি এনে দাঁড় করায়, ছেলেটাও তাই। ওরা সাবেরকে ভালোবাসেনি, প্রেমেও পড়েনি, কেবল বিশ্বাস করেছিল। সে আশেপাশে থাকলে কেমন একটা স্বস্তি বোধ হতো। তার সঙ্গে মনের কথাগুলো ভাগাভাগি করে স্বাচ্ছন্দ্য বোধ হতো। ছেলেটাকে ভরসা করে ওরা তাকে জানিয়েছিল অতীতের সবথেকে বড় ঘটনাটা। মাস তিনেকের মধ্যেই সম্পর্কটা প্রেমের দিকে গড়াতে শুরু করেছিল। ভাগ্যিস গড়ায়নি। তার আগেই একদিন সীমা হন্তদন্ত হয়ে ক্লাসে ছুটে এসে বলল, সাবের হলরুমে একটা মেয়ের সঙ্গে ঝগড়া করছে, দেখে হয়তো ঘটনা কি। নিতান্ত কৌতূহলের বসে ওরা এগিয়ে গিয়েছিল হলরুমের দিকে। তবে জানালার আড়াল থেকে সে যা শুনল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, আমাদের এত বছরের সম্পর্ক ভেঙে তুমি কি করে ওই অরার কাছে যেতে পারলে? সাবের বুঝ দেওয়ার ভঙ্গিতে বলে, আরে বাবা, বুঝতে পারছো না কেন? আমি কি কোনোদিন তোমার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারি? ওই অরা কার ম্যানেজার জানো? নায়ক আরশাদ হকের। উঁচু মহলের সঙ্গে ওদের ওঠা বসা। ওই মেয়েটাকে পটিয়ে ভালো একটা চাকরি জোগাড় করতে পারলে ওকে ছেড়ে দেব। তুমি প্লিজ কিছুদিনের জন্য এই অভিনয়টা সহ্য করে নাও। আমি তো তোমারই। সেদিনের পর থেকে ওরা বুঝে গিয়েছিল পৃথিবীতে অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। আমাদের আশেপাশে ভালো মানুষের মুখোশধারী এমন অনেকেই আছে যারা একটু সুযোগ পেলেই আমাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করতে চাইবে। রিকশায় উঠে বসতেই ওরার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করতে দেখলো স্ক্রিনে মতিউরের নাম ভেসে উঠেছে। মতিউর আরশাদের বিশাল বাড়িটাকে সামলে রাখে। এই লোক এখন ফোন করছে কেন? সে কি জানে না আজ তার ছুটি? বহু অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো ওরা। অপর প্রান্ত থেকে ভেসে এলো মতিউরের উদ্বিগ্ন কণ্ঠস্বর, আফা, স্যার কালকের রাত থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ওরা আতকে উঠে বলল, মানে? কালকে রাতে স্যার বলছে ওনার মাইগ্রেন উঠছে, ওনারা যেন বিরক্ত না করি। আমি আর রাতে ডাকি নেই, সকালে দরজায় টোকা দিছি, দরজা খোলে না। কেমনটা লাগে কন্ত আফা? মাথায় বেদনা, তাই কিছু খাইব না, ওষুধও খায় না, খালি ভিতর দিয়া কইছে আমারে ঘুমাইতে দাও। বিরক্ত করো না, কি করি কন আফা? ওরা লম্বা এক দীর্ঘশ্বাস ফেলল। আশাদকে নিয়ে আর পারা যায় না। এই লোকটার স্বভাব শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া। কী লাভ অসহ্য ব্যথা সহ্য করে বিছানায় পড়ে থেকে? চুপচাপ ওষুধ খেয়ে নিলেই তো হয়। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, আমি আসছি। আরশাদের ঘরের দরজায় অনবরত ধাক্কা দিতেই যাচ্ছে ওরা। অপর প্রান্ত থেকে কোনো প্রকার সারা শব্দ নেই। তবুও ক্ষান্ত হবার কোনো ভাব লক্ষণ দেখা যাচ্ছে না তার মধ্যে। প্রবল জেদি এবং ধৈর্যশীল মেয়েটা। আরশাদ দরজা না খোলা পর্যন্ত ক্লান্ত না হয়ে অনবরত দরজা ধাক্কা দিয়ে যাওয়ার ক্ষমতা তার আছে। অবশেষে বদ্ধ দরজার অপর প্রান্ত থেকে ভেসে এলো আরশাদের বিরক্তিমাখা কণ্ঠস্বর, গেট আউট মতিউর। ওরা শুকনো ঢোক গিলে উঁচু গলায় বলল, স্যার আমি ওরা। অপর প্রান্ত থেকে আর কোনো আওয়াজ এলো না। ওরা শান্ত গলায় বলল, স্যার প্লিজ একবার দরজাটা খুলুন, আপনাকে মেডিসিন নিতে হবে। আরশাদ ভেতর থেকে থমথমে গলায় বলল, আমি দরজা খুলব না, তুমি চলে যাও। ওরা জেদি হলেও আরশাদের জেদের কাছে তা কিছুই না। একবার যখন বলে দিয়েছে দরজা খুলবে না, তখন কিছুতেই খুলবে না। আপাতত দরজার সামনে থেকে সরে গেল ওরা। বেশিক্ষণ ধাক্কাধাক্কি করলে আরশাদ রেগে মেগে ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে। এই বিশাল দোতলা বাড়িতে আরশাদ একা থাকে। এখান থেকে সামান্য দূরে একটা ফ্ল্যাট কেনা হয়েছে কেবলমাত্র তার টিমের সদস্যদের জন্য। সেলিব্রিটি মানুষেরা সাধারণদের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে চায় না। সিনেমায় সামান্য সাধারণ অভিনেতাদের কস্টিউম যে ডিজাইন করে, সে কি আরশাদের মতো বড় সেলিব্রিটির কস্টিউম ডিজাইন করবে? আরশাদের রয়েছে নিজস্ব কস্টিউম ডিজাইনার, এছাড়াও নিজস্ব মেকআপম্যান, হেয়ার ড্রেসারও। আরশাদ আবার 12 মাস ডায়েট করে। তার ডায়েট অনুযায়ী রান্না করা সকলের সাধ্য নয়। এছাড়া তার হাতে রান্নাও খেতে পারে না। একজন সুদক্ষ বাবুর্চিও রয়েছে তার টিমে। এমন নামকরা একজন তারকা, অথচ তার কোনো শত্রু থাকবে না? এটা তো হয় না। আরশাদেরও রয়েছে। যে মানুষগুলো তাকে খ্যাতির শিখরে দেখে ভেতরে ভেতরে জ্বলে পড়ে যায়, সে মানুষগুলোই তার শত্রু। শত্রুপক্ষ চাইলে কোনো একদিন অতর্কিতভাবে তার উপরে হামলা টামলা করে বসতে পারে।
এমন নির্মমভাবে কোনো মানুষের হাতে মরতে চায় না আরশাদ। এই কারণেই সে যেখানেই যায় তার সঙ্গী হয় ঝড় তুফান। সিনেমার জগতে প্রায় সকলেই নকল নাম ব্যবহার করে, ঝড় তুফানও তার ব্যতিক্রম নয়। এই দুই ভাই রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে। সর্বক্ষণ এদের পরনে কালো পোশাক, চোখে সানগ্লাস আর কাঁধে ঝুলন্ত লাইসেন্স করা বন্দুক। টিমের এই সকল সদস্যরা শুটিংয়ে আরশাদের সঙ্গে যায়। শুটিং বাদে অন্যান্য মিটিংয়ে কেবল ঝড় তুফান এবং ওরা যায়। একটা মানুষের এত ক্ষমতা, চারপাশে ভক্তদের এত ভালোবাসা, সামান্যতম কাজ করার জন্য যার রয়েছে কর্মচারী, তার কিসের এত জেদ কে জানে। নিজেকে কষ্ট দেওয়া আরশাদের বরাবরের অভ্যাস। নিজেকে দেওয়া এই কষ্টই যেন তার কাছে আনন্দের। টিমের সকলে দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে দেখেছে সুপারস্টার আরশাদ হককে। ভক্তদের কাছে সে অসম্ভব বিনয়ী, স্বল্পভাষী এবং উদার প্রকৃতির। তবে ব্যক্তিগত জীবনে আরশাদ যেন একটু বেশি অন্যরকম। বসার ঘরের সোফায় এসে বসলো ওরা। সঙ্গে সঙ্গে কফির মগ হাতে আগমন ঘটল মতিউর। মতিউর মগটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে চিন্তিত সুরে বলল, স্যার কি দরজা খুলছে আফা? ওরা কফির মগে ছোট্ট চমক দিয়ে বলল, খালামারে একটা ফোন দিই। ওরা হতাশ গলায় বলল, আপনার কি লজ্জা নেই মতিউর ভাই? গতবার যখন স্যার মাইগ্রেন নিয়ে দরজা বন্ধ করে বসেছিলেন তখন ওনাকে ফোন করেছিলেন। পরে কি ঝাড়িটাই না খেলেন স্যারের কাছে? আরশাদের মা সেলিনা হক থাকেন সিলেটে। ছেলে বিরাট তারকা হওয়া সত্ত্বেও তার স্বামী স্মৃতি বিজড়িত ছোট্ট বাড়িটা রয়ে গেছেন। মাস দুয়েক আগে ঠিক এভাবে মাইগ্রেনের ব্যথা উঠছিল আরশাদের। আরশাদ যথারীতি ওষুধপথ্যের ঝামেলা এড়িয়ে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। মতিউর অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে ফোন করে বসে সেলিনা হককে। আরশাদের মাথা ব্যথা ওই দিনে সেরে গেলেও পরদিন সকালে সেলিনা এসে হাজির এ বাড়িতে। কোনো এক অজানা কারণে আরশাদ তার মায়ের মুখোমুখি হতে চায় না। অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের আগমনে তার সমস্ত রাগ গিয়ে পড়ে বেচারা মতিউরের ওপরে। মতিউর দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামে গেলে সকলে কয় নায়কের বাড়ি কাম করো, তোমার মতো সুখী কয়জন? তারারে কে বোঝাবে আসলে কি জ্বালা? পারলে কবে এই কাম ছাইরা দিতাম। মানুষটার মায়া পড়ে গেছি বইলা পারি না। আরশাদের জন্য এই মানুষটার উদ্বেগ যেন একটু বেশি। অবশ্যই সেটাই স্বাভাবিক। ক্যারিয়ার প্রায় শুরু থেকে আরশাদের সঙ্গে আছে মতিউর। ওরা বলল, ডাক্তারকে খবর দিন মতিউর ভাই। ডাক্তারের খবর দেওয়া লাভ কি? স্যারে তো দরজাই খোলে না। তাতে কি? ডাক্তার এসে বসে থাকুক, স্যার দরজা খোলার সঙ্গে সঙ্গেই তো তাকে প্রয়োজন হবে। মতিউর ঘাড় নেড়ে চলে গেল। আনমনে ওরার চোখ পড়ল দেওয়ালে ঝুলন্ত প্রকাণ্ড ছবিটার দিকে। সিলেটের কোনো এক চা বাগানের তোলা ছবি। পেছনে ডুবন্ত সূর্য, তার সামনে দাঁড়িয়ে আছে আরশাদ। আরশাদের কোলে 6 মাস বয়সী কথা। বাচ্চাটা এ বাড়িতে থাকলে বেশ ভালো হতো। কথা যদি একবার তার কোমল হাতে দরজা টোকা দিয়ে তার বাবাকে বেরিয়ে আসতে বলতো, আরশাদ কি পারত এই সমস্ত জেদ ধরে রাখতে? আরশাদ এমনটা ছিল না। চাকরির 4 বছরের প্রথম বছরটায় ওরা দেখা পেয়েছিল ভিন্ন এক আরশাদের। সে আরশাদ হাসিমুখে সকলের সঙ্গে কথা বলতো। কঠিন পরিস্থিতিতে নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে জানত। মাসে 2 মাসে একবার স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠত। কাজে একটু অবসর পেলে ছুটে যেত মায়ের কাছে। সে মানুষটা হঠাৎ করে বদলে গেল। হঠাৎ করে বললে ভুল হবে, ডিভোর্সের পর। আরশাদের আকাশচুম্বী খ্যাতিতে ডিভোর্সের মতো নেতিবাচক ঘটনার কোনো আঁচই পড়েনি, বরং তার কর্মজীবনের সাফল্য হয়ে উঠেছে আরও শতগুণ উজ্জ্বল। সুপারস্টার আরশাদের জীবন যতটা উজ্জ্বল হয়েছে, ব্যক্তি আরশাদের জীবন হয়েছে ঠিক ততই নিষ্প্রভ। নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সে। কাজের বাড়ি সারাক্ষণ চোখমুখ স্থায়ী হয়ে থাকে বিচিত্র এক কাঠিন্য। বছর পেরিয়ে গেছে, বন্ধুদের সঙ্গে দেখা হয় না, মায়ের সঙ্গেও কথা হয় না বহুকাল। তার এই বদলে যাওয়ার পেছনে ডিভোর্সই কি একমাত্র কারণ? ডিভোর্স নিয়ে আরশাদকে কখনই খুব একটা চিন্তিত বলে মনে হয়নি ওরার। নওশিনের প্রতি তার মনে কোনো প্রকার অনুভূতি অবশিষ্ট থাকাও অসম্ভব। ডিভোর্সের পর থেকে আরশাদ তাকে সহ্য করতে পারে না। নওশিনের নামটা শুনলে যেন রাগে তার সমস্ত শরীর জ্বলে ওঠে। নওশিন যদিও চেয়েছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে ডিভোর্সের পর স্বাভাবিক একটা সম্পর্ক বজায় রাখতে, মূলত তা সম্ভব হয়নি আরশাদের জন্যেই। ওরার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে এখানে বসে আছে কেন? অনেক দিন পর একটা ছুটির দিন পেয়েছে। কোথায় আরাম করে ঘুম দেবে? সীমার সঙ্গে সিনেমা দেখবে? স্যারের জেদ ভাঙিয়ে দরজা খোলানো নিশ্চয়ই ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে না। আরশাদ তাকে এই দায়িত্ব পালন করার নির্দেশও দেয়নি। মেয়েমানুষ হওয়ার এই জ্বালা, কারো যন্ত্রণা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। বিশেষ করে যে মানুষটা ওর জীবনটাকে বদলে দিয়েছে, তার যন্ত্রণা এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও মতিউরের মতো সেও মানুষটার মায়ায় পড়ে গেছে।
ওরা 7-5 ভাবনার ছেদ পড়ল রিংটোনের শব্দে। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম। মেয়েটা নিশ্চয়ই ভার্সিটি থেকে ফিরে তার জন্য অপেক্ষা করছে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে তীক্ষ্ণ তীরের মতো ছুটে এলো প্রকাণ্ড এক ধমক। কোথায় তুই? এতক্ষণ লাগে বাসায় ফিরতে? তুই কি এখনও ওই সাবেরের সাথে রয়েছিস? শুনে রাখ ওরা, তুই যদি আবারও ওই ছেলেটার কাছে ফিরে যাস তাহলে এই বাসায় ফিরে আসবি না। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো এত সব ঝামেলার ভিড়ে সে ভুলে গিয়েছিল আজ দুপুরে কয়েক মিনিটের জন্যে সাবরের সঙ্গে হওয়া সেই কথোপকথনের ব্যাপারটা। কি আশ্চর্য ব্যাপার, যে মানুষটাকে একসময় সব থেকে বেশি ভরসা করত আজ তার কথা ভেবে 1 সেকেন্ডও অপচয় করছে না মস্তিষ্ক। ওরা থমথমে গলায় বলল, আমি তোর ক্রাশের বাড়িতে। সীমা হকচকিয়ে গিয়ে বলল, আরশাদের বাড়িতে? তোর না ছুটি? ওরা আক্ষেপে সুরে বলল, আর ছুটি? যতদিন এই চাকরি আছে ততদিন মনে হয় না কোনো ছুটি পাবো। ওই বরটার সাথে বেশিক্ষণ কথা বলিসনি তো? না। ভেরি গুড। তোর ফিরতে কি দেরি হবে? বুঝতে পারছি না, চেষ্টা করব সন্ধ্যার আগে ফিরতে। সীমার সঙ্গে কথা শেষ করে ওরা ডায়াল করলো আরশাদের নম্বর। অনবরত দরজা ধাক্কা দিয়ে এক দফা বিরক্ত করা হয়েছে, এবার আরেক দফা বিরক্ত করা হবে অনবরত ফোন দিয়ে। ওরা বারবার আরশাদের নম্বরে ডায়াল করছে আর বারবার অপর প্রান্ত থেকে কল কেটে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে ওরা খেয়াল করলো আরশাদের নম্বরে কল যাচ্ছে না। কারণ একটাই, বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে আরশাদ নিজের ম্যানেজারকে ব্লক করে দিয়েছে। ওরাকে অবশ্য এ নিয়ে খুব একটা বিচলিত বলে মনে হলো না। এর আগেও সে বহুবার তার স্যারের কাছে ব্লক খেয়েছে। শুটিংয়ের সময় সাধারণত আরশাদের ফোনটা তার কাছে থাকা নিজ দায়িত্বে সেই ব্লক তুলেও ফেলেছে। ডাক্তার ইশতিয়াক ইতিমধ্যে চলে এসেছেন। আরশাদের ব্যক্তিগত চিকিৎসক তিনি। এছাড়াও ঢাকার নামী এক হাসপাতালে চেম্বার আছে তার। ডক্টর ইশতিয়াক চিন্তিত গলায় বলল, স্যারকে গত মাসে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি রেগুলার নিচ্ছেন? ওরা নাসূচক মাথা নাড়ল। কোনো মানে হয়? আমি ওনাকে বারবার বুঝিয়েছি, মেডিসিনগুলো রেগুলার না নিলে তিনি ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়বেন। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমি 2-1 বার মেডিসিনের কথা বলে ধমক খেয়েছি। একটা মানুষ যদি নিজের ভালো নিজেই না বুঝতে পারে তাহলে আমার কি করার আছে বলুন? ডক্টর ইশতিয়াক হতাশ গলায় বললেন, আমি বুঝি না স্যার কেন নিজের চিকিৎসার বেলায় এতটা উদাসীন। তিনি বাংলাদেশের অ্যাসেট, ওনার কোনো ক্ষতি হওয়ার অর্থ ইন্ডাস্ট্রির ক্ষতি। ওরা হঠাৎ কী যেন মনে করে বলল, ভালো কথা বললেন তো, আমি আসছি। সঙ্গে সঙ্গে ওরা উঠে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে আবারও চলে গেল আরশাদের ঘরের সামনে। দরজা ছোট্ট টোকা দিয়ে শান্ত গলায় বলল, স্যার, ইশতিয়াক সাহেব এসেছেন, একবার দরজাটা খুলবেন প্লিজ? অপর প্রান্ত থেকে কোনো প্রকার সাড়া শব্দ এলো না। এটাই তো স্বাভাবিক। আরশাদ একবার যখন ঠিক করেছে দরজা খুলবে না, তখন সমগ্র পৃথিবী উল্টে গেলেও খুলবে না। ওরা আবার বলতে লাগলো, কাল থেকে কিন্তু আবারও শুটিং শুরু হচ্ছে স্যার। এখন যদি আপনি দরজা না খোলেন তাহলে ইশতিয়াক সাহেব আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনি সুস্থও হতে পারবেন না, আগামীকাল শুটিংও করতে পারবেন না। আমি কি তাহলে ডিরেক্টরকে ফোন করে বলবো শুটিং ক্যান্সেল করতে? ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়ক নায়িকা সফলতার স্বাদ পাওয়া মাত্রই অহংকারে ডুবে যায়। কাজের প্রতি মনোযোগ তাদের হারিয়ে যায়। মনে করে এখন তো তারা সফল নায়ক নায়িকা, অতিরিক্ত পরিশ্রম না করলেও তাদের সিনেমা হিট হবে। তাই দেরি করে সেটে যাওয়া, যখন তখন শুটিং ক্যান্সেল করা হয়ে দাঁড়ায় তাদের প্রতিদিনকার অভ্যাস। সেদিন থেকে একেবারে ব্যতিক্রম আরশাদ। ব্যতিক্রম বলেই হয়তো সফলতার শিখরে অবস্থান তার। নিজেকে অবহেলা করলেও কাজকে কখনোই অবহেলা করতে পারবে না সে। ক্যারিয়ারের এতগুলো দিন পেরিয়ে গেছে, এত সিনেমা সাফল্যের খাতায় নাম লিখিয়েছে, তবুও কাজের প্রতি তার উচ্চ একাগ্রতা ঠিক আগের মতোই। দীর্ঘ নীরবতার পর অবশেষে ভেতর থেকে শোনা গেল আরশাদের ক্ষীণ কণ্ঠস্বর, 2409। ওরা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। বুদ্ধি তার মস্তিষ্কে তরঙ্গের মতো খেলে বেড়ায়। তাই এলোমেলো এই সংখ্যাগুলোর অর্থ উদ্ধার করতে এতটুকু অসুবিধা হলো না তার। সংখ্যাগুলো দরজার লকের পাসওয়ার্ড। শত্রুর অভাব নেই বলেই আরশাদের এই বাড়িতে হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। সবগুলো ঘরের দরজায় পাসওয়ার্ড যুক্ত লক। সঠিক পাসওয়ার্ড ছাড়া এই লক খোলার উপায় নেই। কেউ চেষ্টা করে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে। এক মুহূর্তের জন্য নিজের প্রতি মুগ্ধ হলো ওরা। আরশাদকে দরজা খোলাতে সক্ষম হয়েছে বলে নয়, তার বিশ্বাস অর্জন করতে পেরেছে বলে। আরশাদের যে ঘরটাতে থাকে তার পাসওয়ার্ড একমাত্র আরশাদ ছাড়াও কেউ জানে না, এমনকি মতিউরও না। আর সেখানে এতটা অবলীলায় ওরা কি সে পাসওয়ার্ড বলে দিল? ঘরটা অন্ধকারে ছেয়ে আছে, জানালার পর্দা টেনে দেওয়া। পর্দার ফাঁক থেকে এক চিলতে আলো ঘরে এসে পড়লেও তার তীব্রতা অতি ক্ষীণ।
ছোট ছোট পা ফেলে বিছানার দিকে এগিয়ে যেতেও কি যেন একটা পায়ে বাঁধল। ওরা নিচে তাকিয়ে দেখল অসংখ্য কাগজপত্র, বিশাল একটা ডায়েরি, আরও কী সব হাবিজাবি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সবই আশাদের হোমওয়ার্ক। শুটিংয়ের আগে নিজের চরিত্র নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করা এবং পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার প্রস্তুতি নেওয়া তার সাফল্যের গুরুত্বপূর্ণ একটি কারণ। কাগজগুলো সাবধানে মেঝে থেকে তুলে টেবিলের উপরে রাখলো ওরা। ঘরের আবহাওয়া হিমশীতল, প্রচণ্ড শীতে গা কেঁপে উঠছে। কতক্ষণ ধরে এসি চলছে কে জানে। বিছানার পাশে থাকা সাইড টেবিল থেকে রিমোটটা নিয়ে এসি বন্ধ করে দিল ওরা। তবুও কমছে না শীতের তীব্রতা। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল ওরা। গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে আরশাদ। ওরা হাঁটু গেড়ে তার মাথার কাছে মেঝেতে বসে পড়ল। ঘরে আলো নেই, তবুও ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে মলিনতা ছেয়ে থাকা তার মুখটা। আরশাদের ঠোঁট দুটো একটু পরপর কেঁপে উঠছে। সে ঘুমিয়ে পড়েছে কি না কে জানে। প্রচণ্ড মাথা ব্যথায় সে ঘুমাতে পারে না। একটু আগে শুধু ঠোঁট দুটো কাঁপলেও এখন কেঁপে উঠছে তার পুরো শরীর। আরশাদের কি জ্বর এসেছে? এলেও অবাক হওয়ার কিছু নেই। বেশিক্ষণ এই হিমশীতল পরিবেশ থেকে যে কেউ জ্বরে কাবু হয়ে যেতে পারে। ওরার খুব ইচ্ছে করছে আরশাদের কপালে হাত দিয়ে জ্বর পরিমাপ করে দেখতে। কাজটা কি ঠিক হবে? যদি নারী বিদ্বেষী আরশাদ এতে রেগে গিয়ে তাকে চাকরি থেকে ফায়ার করে দেয়? চাকরি হারানোর ভয় উপেক্ষা করে ওরা তার কম্পিত হাতটা রাখলো আরশাদের কপালে। আরশাদের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তবে সঙ্গে সঙ্গে ওরার বুকটা ধক করে উঠল। জ্বরে গা পড়ে যাওয়ার উপক্রম। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এই তীব্র জ্বর সহ্য করা সম্ভব নাকি? আর এক মুহূর্ত অপচয় না করে ওরা ছুটে গেল ডক্টর ইশতিয়াককে খবর দিতে। পরবর্তী 2 ঘন্টা কাটল আরশাদের চিকিৎসায়। তার মাথায় পানি দেওয়া হলো, মাইগ্রেন এবং জ্বরের ওষুধ খাওয়ানো হলো, ইঞ্জেকশন পুশ করা হলো। এতক্ষণ জেদ ধরে দরজা বন্ধ করে বসে থাকলেও এখন চিকিৎসার সবগুলো ধাপে বাধ্য ছেলের মতো ডাক্তার সাহেবকে সহযোগিতা করলো আরশাদ। যদিও ওষুধের প্রভাবে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। তীব্র মাথা ব্যথার কারণে গতকাল রাতেও ঘুম হবার কথা নয়। আরশাদ ঘুমিয়ে পড়ার পর ডাক্তার সাহেব গভীর ভঙ্গিতে বেশ অনেকগুলো কথা বললেন ওরাকে। কথাগুলো সারমর্ম যে করেই হোক গত মাসে দেওয়া ওষুধগুলো তাকে খাওয়াতে হবে। পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। আকাশে রক্তিম আভা ছড়াছড়ি। সীমাকে দেওয়া কথাটা রাখা গেল না। সন্ধ্যার আগে বাড়ি ফেরা যাবে। আরশাদ ঘুমিয়েছে আধা ঘন্টা হলো। ঘুম ভাঙতে এখনও বেশ দেরি। সে ঘুম থেকে ওঠার আগে নিশ্চয়ই বাড়ি ফিরে যেতে পারে না। এই ফাঁকে কয়েকটা কাজ এগিয়ে রাখবে বলে ঠিক করলো ওরা। ভাগ্যিস ব্যাগে ল্যাপটপটা ছিল। কাল আরশাদের শুটিং ঢাকার এক শুটিং হাউজে। সিনেমার পর্দায় নায়ক নায়িকাদের বাড়ি বলতে আমরা যা দেখি তা মূলত এই শুটিং হাউসেই। অবিকল সাধারণ বাড়ির মতো সাজানো গোছানো একটা বাড়ি। তবে মজার ব্যাপার হলো এই বাড়ির কোনো ঘরেই ফ্যান বা এসি নেই। ফ্যানের শব্দে শুটিং করা সম্ভব নয়। এছাড়াও যে ঘরে দৃশ্যমান করা হয় তার ছাদে বিশাল বিশাল লাইট ঝুলিয়ে রাখা হয়। ফ্যান থাকলে যা করা সম্ভব নয়। একটা সিনেমার স্ক্রিপ্টে গল্প অনুযায়ী স্বাভাবিকভাবে দৃশ্যগুলো সাজানো থাকে। তবে শুটিংয়ের সময় দৃশ্য ধারণ করা হয় এলোমেলোভাবে। উদাহরণস্বরূপ কোনো স্ক্রিপ্টের প্রথম দৃশ্যে নায়িকা মারা গেছে, দ্বিতীয় দৃশ্যে নায়ক শোকে পাথর হয়ে বসে আছে। শুটিংয়ের সময় চাইলে শোকে পাথর হয়ে থাকা দৃশ্যটা আগে ধারণ করা যেতে পারে। আবার যেদিন প্রথম দৃশ্য ধারণ করা হয় সেদিন দ্বিতীয় দৃশ্য ধারণ না করলেও সমস্যা নেই। পুরোটাই নির্ভর করে শুটিংয়ের সুবিধা অসুবিধার উপর। পরবর্তীতে এডিটের সময় আবার স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম দৃশ্য থেকে সে দৃশ্য পর্যন্ত ধারণকৃত দৃশ্যগুলোকে সাজিয়ে ফেলা হয়। যেমন আরশাদের এই সিনেমার ৩৮ নম্বর দৃশ্যে নায়ক নায়িকা গাড়িতে ঝগড়া করতে করতে ঢাকার এয়ারপোর্টে যাচ্ছে। একটু পর কক্সবাজারের উদ্দেশ্যে তাদের ফ্লাইট। আবার ২৯ নম্বর দৃশ্যটা এমন, তারা প্লেন থেকে কক্সবাজার এয়ারপোর্টে নেমেছে। নায়ক সেই ঝগড়ার জন্য বারবার ক্ষমা চাইছে, তবুও নায়িকা রাগ ধরে বসে আছে। ২৯ নম্বর দৃশ্যের শুটিং ইতিমধ্যেই করা হয়ে গেছে। আগামীকাল ধারণ করা হবে ৩৮ নম্বর দৃশ্য। এভাবে এলোমেলো দৃশ্য ধারণের ক্ষেত্রে যে বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় তা হচ্ছে কস্টিউম। সিনেমার শুটিংয়ে নায়ক নায়িকা যে পোশাক পরে থাকে ওগুলোই কস্টিউম। যেহেতু ২৯ নম্বর দৃশ্যটা আগে ধারণ করা হয়েছে, তাই ওই দৃশ্যে নায়ক নায়িকার পরনে যে কস্টিউম ছিল ৩৮ নম্বর দৃশ্যে সেই একই কস্টিউম থাকতে হবে। না হলে দেখা যাবে নায়ক নায়িকা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এক পোশাকে আর সেখানে গিয়ে নেমেছে আরেক পোশাকে। কস্টিউমগুলো যত্নে নিজের কাছে রাখার কাজ কস্টিউম ডিজাইনারের। ওরা ফোন করলো আরশাদের কস্টিউম ডিজাইনার শাওনকে। শিডিউল মিলিয়ে আগামীকাল কোন কোন কস্টিউম লাগবে তা জানিয়ে দিল। শাওনের সঙ্গে কথা শেষ হতে না হতেই ফোন এলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে সংক্ষেপে বলা হয় এডি। শুটিংয়ের আগের দিন এডির ফোন আসার অর্থ একটাই, কল টাইম জানানো।
শুটিং সেটে সকলকে আলাদা আলাদা কল টাইম দেওয়া হয়। নিজ নিজ কল টাইম অনুযায়ী সকলে সেটে উপস্থিত হতে হয়। আগামীকাল আরশাদের কল টাইম সকাল 8:30টায়। এটা একটা স্বস্তির ব্যাপার। ঘুমিয়ে টুমিয়ে যেতে পারবে আরশাদ। কখনো কখনো ভোর 6টায়ও কল টাইম দেওয়া হয়। ওরা আরে কিছু কাজ সারতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ মতিউর এসে বলল, আফা, স্যার উঠছেন। ওরা ল্যাপটপের দিক থেকে চোখ না সরিয়ে বলল, কি করছেন উনি? বারান্দায় বসে কফি খাইতেছে। আপনারে ডাকে। আরশাদ ডাকছে শুনেও তৎক্ষণাৎ ছুটে গেল না ওরা। এই বাড়ির স্টাডি রুমে একটা প্রিন্টার আছে। সেখান থেকে কতগুলো কাগজ প্রিন্ট করে পা বাড়ালো আরশাদের ঘরের দিকে। ঘরটা এখন চকচক করছে। একটু আগেও কেমন এলোমেলো ছিল সব কিছু। মতির নিমিষেই গুছিয়ে ফেলেছে ঘরটাকে। কাগজগুলো আরশাদের টেবিলে রেখে ওরা গেল বারান্দার দিকে। আরশাদের ঘরের সঙ্গে লাগোয়া বিশাল বারান্দাটা এ বাড়ির সবথেকে আকর্ষণীয় জায়গা। ঢুকতেই সবার আগে চোখে পড়বে একটা ফুলের বাগান। নাম না জানা বিদেশি কিছু ফুল চাষ করা হয় এখানে। বাগান থেকে একটু এগিয়ে যেতেই ছোটোখাটো সুইমিং পুল। এই বারান্দায় আগে সুইমিং পুল ছিল না। কথার জোড়াজোড়িতে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। মেয়েটা কোনো এক কার্টুনে যেন দেখেছে ঘরের পাশে সুইমিং পুল। জেদ ধরে বসে রইল তারও এমন সুইমিং পুল চাই। সুইমিং পুলের পাশেই বসার ব্যবস্থা, একটা গোল টেবিল আর 3টে চেয়ার। আরশাদ তার একটায় বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুইমিং পুলের জলধারার দিকে। অরার উপস্থিতিতে তার দৃষ্টিতে কোনো প্রকার ছেদ পড়ল না। অরা টেবিলটার কাছে গিয়ে বলল, স্যার আমাকে ডেকেছেন? আরশাদ আরও চোখে একবার অরার দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল সুইমিং পুলের দিকে। গম্ভীর গলায় বলল, বসো অরা। ওরা আরশাদের বিপরীত দিকে থাকা চেয়ারটায় বসতে বসতে বলল, এখন কেমন ফিল করছেন স্যার? ভালো। ওরা ব্যস্ত গলায় বলল, আগামীকাল আমাদের কল টাইম 8:30টায়। আমি কালকে শিডিউলটা আপনার টেবিলে রেখে এসেছি। আর কস্টিউমগুলো? আরশাদ হুট করে ওরাকে থামিয়ে দিয়ে ভ্রুকুচকে বলল, তোমাকে আজ আসতে কে বলেছে? আমি তো ছুটি দিয়েছিলাম তোমাকে। ওরা হেসে বলল, কেউ বলেনি তো স্যার। মতির ভাইয়ের পক্ষে আপনাকে দিয়ে দরজা খোলানো সম্ভব নয় বলেই এসেছি। কিছুটা সময় চুপ থেকে আরশাদ স্বাভাবিক গলায় বলল, তুমি যখন প্রথম এই চাকরিতে জয়েন করেছিলে তখন তোমার বয়স কত ছিল? ওরা কিছুটা চিন্তা করে বলল, ঠিক মনে নেই, 19 কিংবা 20। সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলে তাই না? জি স্যার, রেজাল্টের অপেক্ষা করছিলাম। কখনো মনে হয়নি যেখানে আমার ম্যানেজার হিসেবে আরও কোয়ালিফাইড কাউকে প্রয়োজন ছিল সেখানে তোমাকে কেন চাকরিটা দিলাম? বহুবার এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে অরার মাথায়। উত্তর জানতে চেয়েছিল কিন্তু জিজ্ঞেস করার সাহস হয়নি। ওরা অবাক গলায় বলল, কেন স্যার? আরশাদ মুগ্ধ গলায় বলল, তোমার গল্পটা শুনে। ক্যারিয়ারের শুরুতে আমিও তোমার মতো রেবেল ছিলাম। যা চাইতাম তা পাওয়ার জন্য অনেক বেশি ইগার ছিলাম। তাছাড়া পড়াশোনার প্রতি তোমার ডেডিকেশনে মুগ্ধ হয়েছিলাম। আমার ম্যানেজার হিসেবে এমন ডেডিকেটেড কারোরই প্রয়োজন ছিল। ওরা কিছুই বলল না। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠছে তার ঠোঁটে। কৃতজ্ঞতায় চোখে জল চলে আসছে। মেঝের দিকে তাকিয়ে ওরা প্রাণপণ চেষ্টা করছে সে জল আটকে রাখার। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, তোমাকে মাঝে মধ্যে বকাঝকা করি, কারণ বকা খাওয়ার মতো কাজ তুমি করো। তারপরে কাজের প্রতি তোমার সিরিয়াসনেস দেখে আমি খুশি। ওরা কৃতজ্ঞ ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ স্যার।